তো সেই জায়গা থেকে আমরা আজকে বোঝানোর চেষ্টা করব, বিশেষত শুধুমাত্র নাম্বার পাবো, খাতায় ভালো লিখবো, নাম্বার পাবো, স্কোর করব, এই ভাবনা চিন্তা থেকে আজকের ক্লাসটাকে আমার মনে হয় দেখাটা তোমাদের ক্ষেত্রে উচিত হবে না। তার কারণ ইফ আই কনসার্ন, আমি বিলিভ করি যে প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীর রাষ্ট্র ব্যবস্থার গঠন সম্পর্কে সম্যক ধারণা থাকা উচিত। তাহলে তার ক্ষেত্রে পরবর্তীকালে গণতান্ত্রিক এই বৃহৎ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দেশে একজন নাগরিক হিসাবে বাঁচার সুবিধে হবে। সেই কারণের জন্য শুধুমাত্র নাম্বার পাবো, নাম্বার তুলবো, পরীক্ষায় লিখবো, এই জন্য নয়, বরঞ্চ তুমি তোমার রাষ্ট্র ব্যবস্থাকে জানবার জন্য, তার পরিকাঠামো জানবার জন্য তোমাকে রাষ্ট্রবিজ্ঞান দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তো কাজেই আজকে আমি মনে করব যে সাবজেক্টটাকে একটু বুঝে করবে। আমি জানি না, আমি বললাম যে আগে আমি সাবজেক্ট সম্পর্কে জানি না, কিন্তু যেহেতু রাষ্ট্রবিজ্ঞান, কাজে এর মধ্যে কিন্তু বিজ্ঞানসম্মত বিষয় রয়েছে, এটা আমরা স্বাভাবিক ধারণা থেকে বুঝতে পারি। অর্থাৎ এর মধ্যে পয়েন্টস রয়েছে, এর মধ্যে এক্স্যাক্ট এমন কিছু জায়গা রয়েছে যেগুলো কিন্তু টেকনিক্যালি আলোচনা করা যায় এবং করতে হয়, করতে হবে। সেই জায়গা থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাষ্ট্রবিজ্ঞান ক্লাস করাতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সোমা মিত্র ম্যাডামকে আমি স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ম্যাডাম, যিনি নবব্যারাকপুর কলোনি গার্লস হাই স্কুলের শিক্ষিকা বটে, কিন্তু আজকে অবশ্যই উনি আমাদের সবার টিচার, যারা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, হয়তো সিলেবাসে নেই রাষ্ট্রবিজ্ঞান, তোমাদের হয়তো সেই সিলেবাস মিলবে না, আসাম ত্রিপুরা মিলবে না, ভারতবর্ষের অন্যান্য স্টেট মিলবে না, কিন্তু বাংলাভাষীরা তোমরা ক্লাসটা বুঝতে পারবে। আমি বলবো সেখান থেকে তোমরা সবাই ক্লাস দেখো, আশা করি তোমাদের উপকার হবে। ম্যাডামকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমি ম্যাডামের কাছে যাব। প্রথম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ইউটিলিটি কি, কেন ছাত্রছাত্রীরা পড়বে এটা জানবো, দ্বিতীয়ত সিলেবাস সম্পর্কে জেনে তারপর আমরা কোয়েশ্চেনে আসবো। হ্যাঁ, আমি তোমাদের প্রথমে যে বিষয়টা জানাতে চাইছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ব্যাপারটা যে আমরা পড়ব, রাষ্ট্রবিজ্ঞান ব্যাপারটা কি একটা লাইন বলে আমি কিন্তু তোমাদের সিলেবাসটাতে যাব। কেননা তোমরা ক্লাস 11, তোমাদের স্কুলের সাথে কোনো যোগাযোগ এখনও হয়নি সেইভাবে সরাসরি আর কি, কিন্তু তোমরা এই বিষয়টা নিয়েছো, কিন্তু বিষয়টা সম্পর্কে তো তোমাদের সেভাবে কোনো আইডিয়া নেই। কেউ তো তোমাদের নিশ্চয়ই পরামর্শ দিয়েছে যে তোমরা এই সাবজেক্টটা নাও, তাহলে তোমাদের খুব ভালো হবে। সেই জন্য আমরা জানবো যে রাষ্ট্রবিজ্ঞানটা কী। জাস্ট আমি একটা লাইনে প্রথমে তোমাদের বলেই আমি পুরো সিলেবাসটা তোমাদের ক্লাস 11-এর জানাতে চাইছি। রাষ্ট্রবিজ্ঞানটা মেনলি হচ্ছে, মানে আধুনিককালে আমরা যে বিষয়কে ইউজ করি সেটা হচ্ছে রাজনৈতিক শাস্ত্র। আধুনিককালের রাজনৈতিক শাস্ত্রটাই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান। যদিও আমরা পরে এটা নিয়ে আরও আলোচনা করব, কেননা একদম সেই আজ থেকে 2000 বছর আগে থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাটা শুরু হয়েছিল। এই বিষয় নিয়ে আমরা পরে আসছি। আগে তোমাদের যে বিষয়গুলো পড়তে হবে সেটা নিয়ে আমি বলতে চাই। ফার্স্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে তোমাদের এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু আর বিবর্তন, মানে কীভাবে রাষ্ট্রবিজ্ঞানটা আসলো, প্রথম অধ্যায় কিন্তু সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা আমরা আজকে আলোচনা করব। এটাতে তোমাদের থেকে কিন্তু আসার কথা সবই ব্রড কোশ্চেন। 8 নম্বর তোমাদের জন্য শিডিউল করা রয়েছে। যদিও তোমরা জেনে নেবে, আমি অনেক সময় দেখতে পাচ্ছি পরীক্ষাতে কিন্তু একটু গণ্ডগোল হয়ে যাচ্ছে। যেভাবে আমাদের সিলেবাসটা কাউন্সিল থেকে দিয়েছে নাম্বার ডিভিশন করে, অনেক সময় সেটা আসছে না। ওই জন্য তোমরা যখন ব্রড পড়বে, আমার মনে হয়, এটা আমার পরামর্শ, কিছুটা শর্টও তৈরি হয়ে যাবে, কারণ এটা কিন্তু অনেকবার এসছে, আসার কথা ব্রটে, কিন্তু ওই চ্যাপ্টার থেকে শর্ট প্রশ্নও চলে এসছে। তখন তো তৈরি থাকলে তো আমাদের কোনোই অসুবিধা হবে না, সেই জন্য আমরা সেভাবেই তৈরি হয়ে যাব। এটা গেল প্রথম অধ্যায়। তার মধ্যে আমরা পড়ব রাষ্ট্রবিজ্ঞান কিভাবে আসলো, রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কী, এর সংজ্ঞা কী, রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাজনীতির কী পার্থক্য, তারপরে রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলছি, এটা নিয়ে একটা বিশাল বিতর্ক রয়েছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা মেন জিনিসই কিন্তু রাষ্ট্র। এই রাষ্ট্রটা সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে। রাষ্ট্রের উদ্ভব কী, রাষ্ট্র কী, কেন আমি রাষ্ট্র বলছি। ধরো একটা ভূখণ্ডকে থাকতে হবে একটা রাষ্ট্র হতে গেলে, তারপরে কি একটা জনসমষ্টি থাকা দরকার, তারপরে রাষ্ট্র তো আর দেখতে পাই না আমরা,
রাষ্ট্রকে যার মাধ্যমে আমরা দেখি আর কি, সেটা হচ্ছে কি সরকার। সরকারের মধ্য দিয়ে কিন্তু আমরা রাষ্ট্রের যে বিমূর্ত রূপটাকে দেখি, এটাকে আমাকে পড়তে হবে। তারপরে যে বিষয়টা জানতে হবে সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা হচ্ছে কিছুটা স্বাধীনতার মতো, মানে সে কারোর আন্ডারে থাকবে না। যেমন ভারত রাষ্ট্র হয়েছে কিন্তু 1947 সালের 15ই অগস্ট। 14ই অগস্ট পর্যন্ত কিন্তু আমরা ব্রিটিশ সরকারের অধীনে ছিলাম, সেই জন্য কিন্তু আমরা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাইনি। আমরা পাচ্ছি 1947-এর 15ই অগস্ট। তাহলে এই বিষয়গুলো আমরা পড়বো, রাষ্ট্র কিভাবে আসলো, সেকেন্ড চ্যাপ্টারে আমরা এটা পড়বো। এর জন্য তোমাদের শিডিউল নম্বর রয়েছে 2 নম্বর হচ্ছে শর্ট প্রশ্ন এসএকিউতে, আর 8 নম্বর হচ্ছে ব্রড প্রশ্ন। তৃতীয় চ্যাপ্টারের জন্য জাতি, জাতীয়তাবাদ এগুলো নিয়ে পড়বো। এটা টোটালি শর্ট প্রশ্ন, 4+4। যদিও 2020-র অ্যানুয়াল পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন চলে এসেছিল, তার মানে কি ওরা ওইভাবেই তৈরি হয়ে যায়, মানে গিয়েছিল স্টুডেন্টরা, তাই জন্য ওরা লিখতে পেরেছে। এইভাবে তোমাদেরও যেতে হবে, যেগুলো শর্টে আছে তাকেও তুমি তৈরি রাখবে, যাতে ব্রড আসলে তোমাকে ওখানে তুমি ইন্ট্রোডিউস করতে পারো লেখাটাকে। আবার ব্রড পড়ে গেলে শর্ট আসলেও যাতে তুমি সেগুলোর আনসারগুলো দিতে পারো, ওইভাবেই কিন্তু তোমরা পড়বে। 4th চ্যাপ্টারটার থেকে আবার আছে 4+4, মানে MCQ 4 SEQ 4, গণতন্ত্র, ন্যায়, স্বাধীনতা, সাম্য এগুলোর ওপর রয়েছে। 5th চ্যাপ্টার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নাগরিকতা। না মানে আমরা কি করে একটা দেশের নাগরিকতাটা লাভ করছি এর উপর বেস করে, কিন্তু এটা আছে 2+2, মানে MCQ 2 SEQ 2, ব্রড কোয়েশ্চেন নেই। তারপরে যেটা আমরা চলে যাব আমাদের সংবিধানে। সংবিধান থেকে কিন্তু শুধু ব্রড প্রশ্ন আসারই কথা, 8 নম্বর। তারপরে রয়েছে হচ্ছে সরকারের রূপ, মানে আমাদের দেশের সরকার বা আমেরিকা, ব্রিটেন কী ধরনের স্ট্রাকচারটা, এগুলো পড়বো আমরা সরকারি রূপের মধ্যে। এটাতেও রয়েছে MCQতে 2 নম্বর, আর আর ব্রড কোয়েশ্চেনে হচ্ছে 8 নম্বর। ঠিক আছে, তারপরের চ্যাপ্টারটা হচ্ছে অধিকার। এই যে আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে, আমাদের যে 6টার অধিকার বা রাষ্ট্রে যে নির্দেশমূলক নীতি, এই বিষয়গুলো। তারপরে আমাদের নাগরিক হিসেবে কী কর্তব্য রয়েছে রাষ্ট্রের প্রতি, যে 11টা এখন কর্তব্য রয়েছে, এগুলোকে ডিটেলস আমরা পড়বো হচ্ছে তারপরের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের জন্য নম্বর রয়েছে তোমার MCQ 2 আর 8 নম্বর ব্রড কোয়েশ্চেন। আর লাস্টের আগের চ্যাপ্টারটা পড়তে হবে তোমাদের শর্ট, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জাতীয় দল কোনগুলো, আঞ্চলিক দল কি, এগুলো নিয়ে আমাদের ডিটেলস পড়তে হবে। এর জন্য কিন্তু রয়েছে 6 নম্বর MCQ আর 2 নম্বর হচ্ছে SEQ, কোনো ব্রড প্রশ্ন নেই। আর লাস্ট চ্যাপ্টারের জন্য যেটার মধ্যে রয়েছে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার প্লাস নির্বাচন কমিশনের কাজটাজগুলো রয়েছে। এটার জন্য আমাদের শিডিউল করা রয়েছে 4 MCQ আর 2 নম্বর হচ্ছে SEQ। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাসটাকে আমি সংক্ষেপে বলে দিলাম। এরপরে ডিটেলসে তোমরা যখন পড়বে এগুলো সম্পর্কে তোমরা অনেক বেশি জানতে পারবে। ঠিক আছে, একদম। আমি একটু তোমাদের উদ্দেশ্যে বলি, ম্যাডাম খুব সুন্দর বলছিলেন কোন চ্যাপ্টারে কি আছে, কিন্তু আমার মনে হয় যে রাষ্ট্রবিজ্ঞান সবার পড়া বা জানা দরকার। তার কারণ হচ্ছে এই সাবজেক্ট মানুষকে তার নিজের দায়িত্ব বোধ, কর্তব্য বোধের প্রতি সজাগ করে এবং দেশের সঙ্গে তার জনগণের কি সম্পর্ক হওয়া উচিত, দেশের সঙ্গে একজন মানুষের কি ধরনের ব্যবহার করা উচিত, বা দেশের থেকে আমাদের কি পাওয়া উচিত, সংবিধান কি বলছে, আমাদের মৌলিক অধিকারগুলো যেটা একটু আগে ম্যাডাম বলছিলেন সেগুলো কি কি। অর্থাৎ আমার মনে হয় এই সাবজেক্ট মানুষকে মানুষের অধিকার সম্পর্কে অনেক বেশি সজাগ এবং সতর্ক করে দেয়। আমি খুব আনফর্চুনেট, আনলাকি, কারণ আমাদের এইসব বিষয়ে প্রচুর প্রোগ্রাম করতে হয়, পলিটিক্যাল প্রোগ্রাম, বাট এটা আমার সাবজেক্ট থাকলে ভালো হতো। আজকে টুডে ম্যাডাম বলার পর আমি খুব মিস করছি যে এই বিষয়গুলো কিন্তু জানা দরকার আমাদের। এই জন্য আলাদা করে বই পড়তে হয়, মানে যদি সাবজেক্টে না থাকে আমাদের আলাদা করে পড়ে বুঝতে হয় যে রাষ্ট্র মানুষকে কি দিতে পারে বা মানুষ রাষ্ট্রের কাছে কি চেতে পারে, কি চাইতে পারে, তার কি অধিকার রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এসো, আজকে একাদশ শ্রেণী যারা প্রথম সবে মাধ্যমিক পাশ করে উঠেছ, তোমাদের প্রথম চ্যাপ্টার আমি একটু টিভি স্ক্রিনে দেখানোর চেষ্টা করব। দেখো লেখা রয়েছে বিষয় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এবং বিবর্তন, মানে বলতে পারো এটা একেবারে ইন্ট্রোডাকশন এই সাবজেক্টের সঙ্গে। তোমাদের ইন্ট্রোডাক্টরি একটা চ্যাপ্টার হচ্ছে এটা। সোমা ম্যাডাম রয়েছেন আমাদের সঙ্গে। আমি ম্যাডাম তাহলে আপনার পারমিশন পেলে আমরা কোয়েশ্চেনে যেতে পারি? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই যে আজকে কিন্তু তোমরা লাইভ অনুষ্ঠান দেখছো। যারা ফোন করতে চাইছো, এনি কোয়ারিজ, এনি কাইন্ড অফ কোয়েশ্চেন, আমি চাইবো যে যারা 11-এ পড়ছো তারা প্রশ্ন করো,
ইন্ট্রোডাক্টরি ফেজে আর কি কি তোমাদের জানার আছে? একটা সাবজেক্ট সম্পর্কে আমি বিলিভ করি, বিশ্বাস করি, মনে করি যে আগে জানাটা দরকার। সিলেবাস পরে, আগে সাবজেক্টটা কি সেটা আমার জানা দরকার। আমার সাবজেক্টের সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপশন থাকা উচিত। তো সেটা যদি তোমাদের অসুবিধা হয় তোমরা ম্যাডামের সঙ্গে কথা বলতে পারো। ম্যাডাম, আমরা প্রথম প্রশ্নে চলে আসি। টেলিভিশন স্ক্রিনে একটু দেখাবো তোমাদের জন্য। দেখো, আজকে প্রথম প্রশ্ন রয়েছে 1 নম্বর। কোয়েশ্চেন কতগুলো রয়েছে এখানে? 10টা মনে হয় কোয়েশ্চেন আছে না ম্যাডাম? না 6টা আছে। 6টা কোয়েশ্চেন রয়েছে। প্রথম কোয়েশ্চেন দেখো, রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভব কবে ঘটে? প্রথম এই প্রশ্ন দিয়ে আমরা শুরু করব ম্যাডাম। হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের পড়ার আগে আমাদের জানা উচিত রাষ্ট্রবিজ্ঞানটা কবে আসলো আমাদের মধ্যে। ধরো আজ থেকে 2000 বছর আগে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে কিন্তু প্রথম আলোচনা শুরু হয়েছিল গ্রিসে। কারণ আমাদের সমস্ত কিছু মানে রেনেসা বলি আমরা কোন জায়গাটাকে, গ্রিসেই কিন্তু এটার উদ্ভব হয়েছিল। কিন্তু তখন কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শব্দটা কিন্তু ব্যবহার হতো না। তখন যে শব্দটা ব্যবহার হতো সেটা হচ্ছে পলিটিক্স বা রাজনীতি। এখন আমরা যে অর্থে রাজনীতি ব্যবহার করছি তখন কিন্তু সেই অর্থে ব্যবহৃত হতো না। কেন, গ্রিসে তখন ছিল হচ্ছে ছোট ছোট নগর রাষ্ট্র। আমাদের এত বড় বড় দেশ ছিল না, ছোট ছোট নগর রাষ্ট্র ছিল, তাদের বলা হতো পলিস। এই যে পলিস মানে নগর, এই পলিস থেকেই কিন্তু পলিটিক্স কথাটা এসছে। তার মানে কি, নগরে যারা বসবাস করত তাদের যে জীবন, দৈনন্দিন জীবন, তাদের যে গোষ্ঠীর মধ্যে যে রিলেশন, যে সম্পর্ক একটা গোষ্ঠীর সাথে আর একটা গোষ্ঠীর, এই বিষয় নিয়েই কিন্তু প্রথম রাজনীতির আলোচনা শুরু হয়। বুঝেছো তো তোমরা বিষয়টাকে? আচ্ছা, এটা নিয়ে প্রথম যিনি করেছিলেন কিন্তু প্লেটো তার রিপাবলিক গ্রন্থে, আর অ্যারিস্টটলের বিখ্যাত গ্রন্থ পলিটিক্সে এই বিষয়টা নিয়ে আলোচনাটা শুরু হয়েছিল। মানে বেশি আমাদের এটাকে জানিয়েছেন হচ্ছেন অ্যারিস্টটল। এই জন্য হ্যাঁ, আর দার্শনিক প্লাস রাজনীতিবিদ। এই জন্য অ্যারিস্টটলকে কিন্তু বলা হয় ফাদার অব দ্য পলিটিক্যাল সায়েন্স। ওনাকেই কিন্তু জনক বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের। যেহেতু তিনি কিন্তু এটাকে নিয়ে বিশাল আলোচনাটা শুরু করেছিলেন। কিন্তু যেটা বললাম, উনি কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নামটা কিন্তু দিয়ে যাননি, উনি তখন বলেছিলেন একে পলিটিক্স। এই পলিটিক্স থেকেই কিন্তু এসছে। এবং প্রথম যে রাষ্ট্রবিজ্ঞান কথাটা ইউজ করেছিলেন লাইবনিজ, 1701 সালে তিনি বিশপকে একটা পত্র পাঠিয়েছিলেন এই রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। তার মধ্যে কিন্তু তিনি প্রথম পলিটিক্যাল সায়েন্স এই টার্মটাকে ব্যবহার করেছেন। তাহলে আমরা বুঝতে পারছি যে এসছে কোত্থেকে রাষ্ট্রবিজ্ঞান, প্রথম কিন্তু গ্রিসে। কিন্তু পরে একে বিস্তারটা ঘটালো কে? আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক পরে, সেটা ঊনবিংশ শতকে। ঊনবিংশ শতকে কিন্তু এটা একটা পৃথক শাস্ত্র হিসেবে অনেক বেশি গুরুত্ব পেতে শুরু করলো। তাহলে এইভাবে আমরা রাষ্ট্রবিজ্ঞানের উদ্ভবটাকে পাচ্ছি। কিন্তু এখন কিন্তু আর সে ওই অবস্থায় নেই, সে কিন্তু একটা গতিশীল সামাজিক বিজ্ঞান। ওই জন্য ওই উদ্ভব থেকে আমরা এই যে এত বছর পরে এর কিন্তু একটা বিশাল বিকাশ ঘটেছে। এগুলো নিয়ে আমরা আজ ধীরে ধীরে আলোচনা করব। বেশ, আমরা কি তাহলে পরের প্রশ্নে আসতে পারি? পরের প্রশ্ন আসতে পারি তো? আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও তোমরা টেলিভিশন স্ক্রিনে। আচ্ছা, এই কোয়েশ্চেনগুলো লিখে নাও, লিখে নিতে পারো। তোমাদের যদি মনে হয় যে এখন তোমরা অন্য কোনোভাবে কোনো কাজে ব্যস্ত আছো, তোমরা অনেক সময়, আমি দেখেছি একটা জিনিস, কোয়েশ্চেনটা একটু পরে দেখি, আমি একটু কথা বলে নিই। তোমরা অনেক ক্ষেত্রে এটা দেখেছো যে তোমরা এই ক্লাসের সময় অন্য কোনো অনলাইন কানেক্টিভিটিতে রয়েছো, কারণ এখন স্কুলে যেতে পারছো না, অনলাইন ক্লাসেস করতে হচ্ছে তোমাদের বাড়িতে বসে। যদি তোমরা বিজি থাকো কোনো ক্ষেত্রে, তাহলে তোমরা, আমি শুনেছি যে একজন ফ্রেন্ড আরেকজন ফ্রেন্ডকে কনভে করে বিষয়টা যে এই একটা ক্লাস হচ্ছে সিটিভিএন অনলাইন এডুকেশন, যেটা খুব ভালো হচ্ছে, তোরা দেখতে পারিস বা তুই দেখ, এই ব্যাপারটা আমি শুনেছি। তো তোমরা কি করতে পারো, পরবর্তী সময় সিটিভিএনের ফেসবুক পেজে গিয়ে তোমরা এই আজকের প্রোগ্রামটাকে পেতে পারো। তোমাকে কি লিখতে হবে? অনলাইন এডুকেশন, আজকের ডেট দিতে হবে। আজকের ডেট হচ্ছে 01102020। এই করলে, এটা সার্চ করলে তোমরা আজকের এই অনুষ্ঠানটা পাবে। ইউটিউবে গিয়ে, হয়তো আজকেই নয়, একটু পরে, মানে কাল বা পরশু, তোমরা ইউটিউবেও কিন্তু এই যদি সার্চ করো এডুকেশন অনলাইন আজকের ডেটটা দিয়ে, তোমরা এই প্রোগ্রামটা পাবে। অর্থাৎ পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া থেকে রিচ করা, আবার রিপিট করা, এটা কিন্তু তোমরা করতে পারো। তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে ম্যাডাম কি বলছেন। হাতে খাতা পেন নিয়ে বসে, এটা আমি প্রত্যেকদিন রিকোয়েস্ট করি।
আর আমি যখন বলছি দেখবে যে আমার টেকনিক্যাল যারা কলিগ তারা টিভি স্ক্রিনে কোয়েশ্চেনগুলো দিচ্ছে, তারা যখন কোয়েশ্চেনটা দিচ্ছেন সাবমিট করছে তখন তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবিও তুলে নিতে পারো, তাহলে কোয়েশ্চেনগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। এসো আমরা পরের কোয়েশ্চেন একটু দেখে নিই কী আছে। টিভি স্ক্রিনে যাই, দেখো 2 নম্বর, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কী? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, ডেফিনেশন অফ পলিটিক্যাল সায়েন্স। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আমি প্রথমেই বললাম তো একটা রাজনৈতিক শাস্ত্র এটা। আর যেহেতু এটা রাষ্ট্রবিজ্ঞান একটা গতিশীল সামাজিক বিজ্ঞান, সেই জন্য কিন্তু এর নির্দিষ্ট কোনো সংজ্ঞা আমরা সেভাবে দিতে পারবো না। সাবেকি যুগ থেকে এখন পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটার কিন্তু বিশাল পরিবর্তন ঘটেছে এবং এটা নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যেও বিশাল একটা বিতর্ক রয়েছে। সেই জন্য তোমরা যদি সবার খাতা নিয়ে বসো তাহলে আমি জানবো, এটা লিখে নিলে সুবিধা হবে। আমি যেভাবে বলবো তোমাদের, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাকে আমরা মেইনলি 3টে অংশে ভাগ করতে পারি। 3টে অংশ। প্রথমে যেটা করবে সাবেকি সংজ্ঞা বা রাষ্ট্রকেন্দ্রিক, মানে যেখানে শুধু রাষ্ট্রকে নিয়েই কথা বলা হয়েছে, একটা সাবেকি সংজ্ঞা বা রাষ্ট্রীয়, একটা হচ্ছে আধুনিক বা অরাষ্ট্রীয়, আর একটা হচ্ছে কি মার্ক্সীয়, মানে মার্ক্স কী ধরনের কথা বলে গেছেন। মার্ক্সের চিন্তাধারাটা একটু অন্য রকমের ছিল, ওই জন্য কিন্তু তিনি অন্যভাবে আমাদের এই বিষয়ে জানাবার চেষ্টা করেছেন। এবার এই রাষ্ট্রকেন্দ্রিক যে সংজ্ঞাটা রয়েছে তাকেও কিন্তু আমরা কয়েকটা অংশে ভাগ করে করে আলোচনা করতে পারি। ঠিক আছে, তাহলে মেনলি আমরা কটা ভাগে ভাগ করলাম? 3টে ভাগে। আচ্ছা, আমরা কি পরের পেজে যাব? হ্যাঁ। বেশ, ওই পেজ প্লাস। আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করে Pencil চার্ট আছে? করবে। এই 3টে অংশে আমি ভাগ করে নেব এইভাবে। প্রথমে লেখো রাষ্ট্রকেন্দ্রিক। অবলিক দিয়ে বা সাবেকি। সাবেকি মানে কি? যেটা পুরনো জিনিস, পুরনো সংজ্ঞা। তারপরে করো আধুনিক বা অরাষ্ট্রীয়। তারপরে করো হচ্ছে মার্ক্সীয়। এই 3টে অংশে আমরা সংজ্ঞাটাকে ভাগ করে আলোচনা করব। এবার প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটাকে আবার আমরা কয়েকটা অঞ্চলে ভাগ করে করে আলোচনাটা করব। সেটা হচ্ছে কি, কি করব? এইভাবে করো। রাষ্ট্রকেন্দ্রিকটাকে প্রথম যেটা করো শুধু রাষ্ট্র। কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী আছে, তারা বলেছেন সমাজবিজ্ঞানের যে শাখা শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যেমন গার্নার, গেটেল, ব্লুমসলি, এরা এই কথাটা বলেছেন। তোমরা নামগুলোকে লিখে নিতে পারো, প্রথমে যারা রাষ্ট্রকে ভিত্তি করে করেছেন আলোচনাটা। নামগুলো লিখে নাও। গার্নার, ব্লুমসলি, গেটেল প্রমুখ করে দাও। এরা কি বলছেন? সমাজবিজ্ঞানের যে শাখা শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, কীরকম রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব, এই বিষয় নিয়ে আলোচনা করছে, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান।
আবার কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা বলছেন যা সরকারকে নিয়ে আলোচনা করে, রাষ্ট্র নয় শুধু সরকার, যেমন সিলি বলছেন, লিকক বলছেন, এরা কি বলছেন, যা শুধু সরকারকে নিয়ে আলোচনা করে তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। হয়ে গেল। তাহলে আর একটা দল বলছে কি, যে না, রাষ্ট্র ও সরকার এই দুটো বিষয়কে নিয়ে যে আলোচনা করছে তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যেমন তোমার গিলক্রিস্ট বলছেন, পল জানে বলছেন, এরা কি বলছেন, যে দুটো বিষয়কে নিয়ে যে আলোচনা করছে তাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে শুধু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা। এবার এটাকে আবার সমালোচনা করছেন কারা, যারা আধুনিক আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু তাদের চিন্তাধারাকে অনেক অন্যভাবে দেখেছেন। তারা বলছেন না, শুধু রাষ্ট্রকে নিয়ে নয়, ক্ষমতা, কর্তৃত্ব, সমাজের প্রভাবশালী ব্যক্তি, তারপরে বিরোধ, সংকট, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। মানে তার মানে কি, এই বিষয়ের সাথে জড়িত যে সামাজিক বিজ্ঞান সেটাই হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান। শুধু রাষ্ট্রকে নিয়ে নয়, তারা রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটাকে সংকীর্ণতা দোষে দুষ্ট বলেছেন। বলছে এদের আলোচনাটা অনেক সংকীর্ণ, এদের সংজ্ঞাটা শুধু একটা জায়গায় সীমাবদ্ধ। কিন্তু এখন কিন্তু শুধু রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না রাষ্ট্রবিজ্ঞান, মানুষের আচার আচরণ নিয়েও আলোচনা করছে। এই জন্য আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের অনেকেই কিন্তু আচরণবাদী নামে পরিচিত, যেহেতু মানুষের আচার আচরণটাকেও এদের সংজ্ঞার মধ্যে ঢুকিয়েছেন। তাহলে এইখানে আমরা কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা পড়তে পারবো, তার মধ্যে রয়েছেন হচ্ছেন আধুনিক যারা, তোমরা নামগুলোকে লিখে নাও, আমি বলছি। ডেভিড ইস্টন, চার্লস মেরিয়াম, রবার্ট ডাল, লাসওয়েল, অ্যালেন বল প্রমুখ করে দাও। এরা হচ্ছেন সবাই আধুনিক। এরা বলছেন কি, শুধু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা নয়, অনেক বিষয় রয়েছে, ক্ষমতা, কর্তৃত্ব, প্রভাবশালী ব্যক্তি, যেগুলো আমি বললাম, এই সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করছে যে সামাজিক বিজ্ঞান, সেটাই হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান। হয়ে গেল। এবার মার্কস কিন্তু সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। তিনি বলেন যে সমাজে সবসময় দুটো শ্রেণী থাকে। এটা কিন্তু আদিম সাম্যবাদী সমাজে ছিল না, তার পরবর্তী সমাজ থেকে, দাস সমাজ থেকে শুরু হলো সবসময় দুটো শ্রেণী, একটা হচ্ছে কি শোষক আর একটা হচ্ছে শোষিত। ফলে স্বাভাবিকভাবেই দুটো শ্রেণীর মধ্যে একটা সবসময় একটা সংগ্রাম লেগে থাকে। তাহলে এই সংগ্রাম, এই দ্বন্দ্ব, এই বিষয় নিয়ে আলোচনা করছে যে শাখাটা, এবং রাষ্ট্রের যে বিবর্তন, কিভাবে আদিম সাম্যবাদী অবস্থা থেকে বর্তমান অবস্থায় পৌঁছলো, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে এবং বিশ্লেষণ করছে সমাজ বিজ্ঞানের যে শাখা, সেটা হচ্ছে কি রাষ্ট্রবিজ্ঞান। এবং মার্কসের মধ্যে কার্ল মার্কস তো রয়েছেন, এঙ্গেলস রয়েছেন, লেনিন রয়েছেন, গ্রামশি রয়েছেন, তারপরে হচ্ছে এরা হচ্ছে সমস্ত কিছু মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী। এরা টোটাল মার্কসের এই সংজ্ঞাগুলোকে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। বুঝতে পারলে? তাহলে রাষ্ট্রবিজ্ঞান বলতে কিন্তু পড়তে গেলে আমাদের এরকম ভাগ করে করেই পড়তে হবে। প্রথম রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা দিলে, অনেক সময় পরীক্ষায় তোমাদের এরকমও এসছে শুধু রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা দাও, তখন তোমরা কি করবে, পুরো রাষ্ট্রকেন্দ্রিক ভাগ ভাগ করে লিখবে। লেখার পরে কনক্লুশনে কিন্তু একটু আধুনিকদের টাচ করে দেবে, কারণ তারা তো সমালোচক, তারা সমালোচনা করে কি নিজেদের বক্তব্যটাকে তুলে ধরেছেন আমাদের সামনে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, সেটা সম্পর্কে তোমরা লাস্টে একটু উল্লেখ করে দেবে। তাহলে অনেক বেশি ভালো হবে জিনিসটা, যে তোমরা আধুনিকটাও জানো, শুধু সাবেকিটাকে তোমরা লিখলে নয়, বুঝেছো? দুটো জিনিসকেই তুলে ধরবে। ঠিক আছে, ঠিক। আমরা কি কোয়েশ্চেনে যাব? পরের কোয়েশ্চেন। আচ্ছা, তোমাদের যদি কোনো জিজ্ঞাস্য থাকে কিছু, তোমরা তাহলে কিন্তু প্রশ্ন করতে পারো। দেখো, টিভি স্ক্রিনে দেখে নিই আমরা 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা কি? 3 নম্বর প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা কি? কেন তুমি রাষ্ট্রবিজ্ঞান পড়বে? ম্যাডাম কি বলবেন? দেখো, আমাদের রাষ্ট্রবিজ্ঞানটা আজকে হয়তো তোমাদের রয়েছে দেখে তোমরা ক্লাস করছো, বা কেউ কেউ তুমি বললে বন্ধুদের যে চল আমরা আজকে ক্লাসটা করব, কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানটা
জানা উচিত বা পড়া উচিত। কেননা আমরা দেশকে কিন্তু সেইভাবে আমরা জানি না, বা আমাদের অধিকারগুলো। আমরা তো একটা মানুষ হিসেবে বা দেশের নাগরিক হিসেবে আমার কিছু করা উচিত, আবার রাষ্ট্র থেকে আমার কিছু পাওয়া উচিত। এই যে দেওয়া পাওয়া, এই যে ব্যাপারটা, এটা জানতে গেলে কিন্তু অনেকটাই আমাদের রাষ্ট্রবিজ্ঞান জানায়। তার মানে এই নয় যে রাষ্ট্রবিজ্ঞান যে পড়ছে না সে জানছে নয়, কিন্তু আমরা সাধারণত কি করি, যে সাবজেক্টটা নিয়ে পড়ি সেটাকে অনেক বেশি জানার চেষ্টা করি। না পড়লে কিন্তু সেই বিষয়টা নিয়ে খুব একটা জানার আমরা চেষ্টা করি না। ওই জন্যই আমি বলছি আর কি তোমাদের যে এটা সবারই পড়া উচিত। আজকে যেমন তোমরা সাবজেক্টটা নিয়েছো, সাবজেক্টটাতে তোমরা পড়োনি সেভাবে। 9-10-এ তো অল্প একটু তোমাদের সংবিধানের উল্লেখ হয়তো, তাও নতুন সিলেবাসে সেরকম ছিলও নয়, কিন্তু হ্যাঁ আগে ছিল আর কি, আগের সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে সেটাও নেই। কিন্তু তোমাদের তো একটু জানা দরকার যে আমাদের দেশটা কীরকম, আমাদের দেশের প্রকৃতিটা কী, গঠনগত প্রকৃতি কী। এই যে বিষয়গুলো জানতে গেলে কিন্তু আমার রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে, এবং তোমাদের ক্লাস 11-এরই চ্যাপ্টারেই রয়েছে। 11-এই তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। তারপরে দেখো, একটা দেশ, আমাদের দেশ ধরো রাষ্ট্র, ভারত হচ্ছে রাষ্ট্র, কিন্তু এতগুলো অঙ্গরাজ্য রয়েছে, ধরো 28টা, কিন্তু এগুলো কিন্তু রাষ্ট্র নয়। কিন্তু কেন রাষ্ট্র নয় সেটা তো আমার জানা দরকার, এবং সেটা জানতে গেলে আমরা কি করব, রাষ্ট্রবিজ্ঞানই কিন্তু আমাদের জানাবে। তার মানে রাষ্ট্রবিজ্ঞান পড়লেই কিন্তু জানবো। যেমন তোমরা কিন্তু এখনও জানো না, রাষ্ট্র হতে গেলে আমি একটু বলে নিই, 4টে মেন উপাদান দরকার। যে এই 4টে মেন উপাদান থাকলে তবে কিন্তু সেই বিষয়টাকে আমরা, সেই সংগ্রহটাকে আমরা রাষ্ট্র বলবো। যেমন কিছুক্ষণ আগে আমি বলেছি, নির্দিষ্ট ভূখণ্ড দরকার। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কখনোই রাষ্ট্র গড়ে উঠতে পারবে না। জনসমষ্টি দরকার, জনগণ দরকার। যেমন আমাদের দেশে বিভিন্ন রকম জনগণ রয়েছে, আমরা নাগরিক, বিদেশি এরকম রয়েছি আর কি। তারপরে দরকার কি, সরকার। কারণ রাষ্ট্রকে তো আমরা দেখতে পাই না। ধরো আমাদের দেশ বা আমেরিকা বা ব্রিটেন, সবাই কি আমরা যখন দেশের কথা ভাবি, আমরা কি ম্যাপটাকে নিয়ে ভাবি, নাকি যে দেশকে চালাচ্ছে তার কথা ভাবি? আমরা কিন্তু তার কথাই ভাববো। আমাদের কিন্তু সরকারই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তাহলে এই যে বিষয়, এগুলোকে আমার জানতে হবে। তারপরে হচ্ছে দেখো, সার্বভৌমিকতা, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। যদি আমি ধরো কারোর অধীনে থাকি, ধরো আমাদের ভারত ব্রিটিশদের অধীনে ছিল, তখন কিন্তু সে রাষ্ট্র ছিল না। তাহলে যখন সে স্বাধীনতাটা পেল, তখন কিন্তু সে রাষ্ট্র হয়ে গেল, 4টে মেন বৈশিষ্ট্য পেয়ে গেল। কিন্তু আমাদের অঙ্গরাজ্য যে এখন 28টা রয়েছে, অঙ্গরাজ্যের কিন্তু 3টে কিন্তু রয়েছে। নির্দিষ্ট ভূখণ্ড আছে, জনসমষ্টি আছে, সরকার আছে। যেটা নেই আমাদের দেশের সংবিধানে সেটা হচ্ছে সভারেন্টি নেই। কেননা আমাদের অনেক ব্যাপারেই কেন্দ্রীয় সরকারের ওপর কিন্তু রাজ্য সরকারকে নির্ভর করতে হয়। আমাদের যুক্তরাষ্ট্র, কিন্তু যুক্তরাষ্ট্রের যে পরিমাণে আমেরিকায় রয়েছে সেটা কিন্তু ভারতে নেই। তাহলে এই যে বিষয়গুলো, এগুলোকে জানতে গেলে আমাকে কাকে পড়তে হবে? রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এগুলোকে আমাকে অনেক ডিটেলসে জানাবে। তোমরা পড়বে যুক্তরাষ্ট্রের প্রকৃতি কি ভারতে, ভারতে যে সংসদীয় ব্যবস্থা রয়েছে, সংসদীয় মানে কি, দুরকম সরকার, একজন নামে মাত্র, একজন প্রকৃত। এই যে শাসন ব্যবস্থাটা সংসদীয় কি সেটা আমার জানতে হবে। কেন ভারত সংসদীয় সেটাকে আমাকে আলোচনা করতে হবে। তাহলে এইগুলোকে জানতে গেলে রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে। তারপরে আমাদের মানুষ হিসাবে আমাদের যে 6টা মৌলিক অধিকার এখন রয়েছে, আগে 7টা ছিল, এখন 6টা রয়েছে। সেই মৌলিক অধিকারগুলো আমাদের ডিটেলসে আমরা জানতে পারবো। মৌলিক অধিকার যদি আমরা না পাই, তার জন্য আমরা কি ব্যবস্থা নেব? আমরা যে সুপ্রিম কোর্টের কাছে বা হাইকোর্টের কাছে যে আমরা নালিশ জানাতে পারবো, সেই বিষয়গুলোকে জানতে গেলে কিন্তু আমাকে রাষ্ট্রবিজ্ঞানকে পড়তেই হবে। রাষ্ট্রবিজ্ঞানকে পড়লে আমি এই বিষয় সম্পর্কে কিন্তু কখনো আমাকে পিছিয়ে থাকতে হবে না, আমি অনেক বেশি নিজেকে জানতে পারবো। তারপরে নির্দেশমূলক নীতি কি, এই যে অধিকারের সাথে নির্দেশমূলক নীতির কি পার্থক্য। তারপরে দেখো, আমাদের দেশে এই যে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, ভারত একটা বহুদলীয় ব্যবস্থা, কিন্তু সবগুলো তো জাতীয় দল নয়। তার মধ্যে কোনগুলো জাতীয় দল, কিন্তু কেন তাদের জাতীয় দল বলছে, আর কোনগুলো আঞ্চলিক দল? আঞ্চলিক দল কেন? এই যে বিষয়গুলো, আমাদের ভাষাভিত্তিক দল কোনগুলো, ধর্মভিত্তিক দল কোনগুলো,
এই যে বিষয়গুলো আমার ডিটেলসে আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান জানাবে। তারপরে আমরা ভারতের নাগরিক বা কেউ কোথাও না কোথাকার নাগরিক, এই নাগরিকতা লাভ করা যায় কি কি উপায়ে, কি কীভাবে আমরা নাগরিকতাকে লাভ করতে পারি, এই যে বিষয়গুলো জানতে গেলে, প্লাস আমার নাগরিকতার কিভাবে বিলোপ ঘটতে পারে। আমরা যদি ঠিক মতো কাজ না করি তাহলে আমার নাগরিকতা যখন তখন বিলোপ ঘটতে পারে, কিন্তু কিভাবে সেটা কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানই জানিয়ে দেয়। তারপরে আমাদের দেশের সংবিধানের পুরো ডিটেলসটা কিন্তু আমাদের পড়তে হবে। তোমরা হয়তো 11-এ ছোট করে পড়বে, কিন্তু অনেকটাই তো জানতে পারবে। তারপরে আমরা এই যে ভোট দিতে যাচ্ছি, কত বছর বয়সে ভোট দিতে যাচ্ছি, এটা আমাদের 18 বছর কি করে হলো? আগে তো আমাদের 18 ছিল না, আমাদের ছিল কত? 21 বছর। তাহলে আমাদের পরে 18 হলো। তাহলে এটা কততম সংশোধনের মাধ্যমে হলো, কবে হলো, এই বিষয়গুলো জানতে পারবো। নির্বাচন কমিশন আমাদের এই যে নির্বাচনটাকে পরিচালনা করছে, সে শুধু কিন্তু নির্বাচন পরিচালনা করছে না, আরও অনেক কাজ করে, সেগুলোকে আমরা জানতে পারবো। নির্বাচন কমিশনের কে কে রয়েছেন, মুখ্য নির্বাচন কমিশনারকে, এই যে বিষয় আশয়গুলো জানতে আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাহায্য করে। এছাড়াও যখন আরও তোমরা বড় হবে, বড় হয়ে যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ো, সেখানে কিন্তু একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক অনেক কিছু পড়তে হয়। ধরো ভারতের সাথে চীন, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া, ব্রিটেন, এদের যে রিলেশন, কী ধরনের সম্পর্ক। তারপরে হচ্ছে আমাদের এখন যে জিনিসটা নিয়ে খুব আলোচ্য বিষয়, বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন, বিশ্ব উষ্ণায়ন, এই সমস্ত বিষয়গুলোকে আমাদের কিন্তু রাষ্ট্রবিজ্ঞানই জানায়। এই যে মাইগ্রেশন, এই যে একটা জায়গা থেকে যে আর একটা জায়গায় যে জনগণ নাগরিকদের যে যেতে হচ্ছে, এক্ষেত্রেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আমাদের নানাভাবে সাহায্য করে থাকে। সন্ত্রাসবাদীদের কার্যকলাপ আমি সবই আলোচনা করব, আমাদের আলোচনা ক্ষেত্রের মধ্যে রয়েছে। এই বিষয় আশয়গুলো নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। তাহলে দেখো, আমাদের বিষয়টা সম্পর্কে যদি নাই জানি, তাহলে আমরা এই বিষয়গুলোকে অনেক ডিটেলসটা জানতে পারবো না। হয়তো ওপর কিছু জানলাম, কিন্তু ডিটেলস জানতে গেলে কিন্তু আমাকে রাষ্ট্রবিজ্ঞান পড়তেই হবে। এইভাবে রাষ্ট্রবিজ্ঞান আমাদের নানাভাবে সাহায্য করে থাকে একজন সামাজিক মানুষ হিসেবে, রাজনৈতিক মানুষ হিসেবে। ঠিক আছে? বেশ, তার মানে এগুলো হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা আমরা পড়লাম। তোমরা একটা কাজ করবে, যখন এই পুরনো প্রোগ্রামটাকে খুঁজবে, মানে খুঁজে যখন বার করে যখন পুরনো প্রোগ্রাম দেখবে না, এই যে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উপযোগিতা, ম্যাডাম কিন্তু অনেকগুলো পয়েন্টগুলোকে একসঙ্গে মার্চ আপ করে উনি বললেন, মানে একসঙ্গে করে নিয়ে উনি বললেন। তোমরা চেষ্টা করো এক একটা পয়েন্ট এক একটা নাম্বার দিয়ে লিখতে, 1 2 3 4 5 সুবিধা 6 হবে, মনে রাখতে সুবিধা হবে। যেভাবে ম্যাডাম বললেন, একসঙ্গে উনি বললেন, এটাকে তোমরা আলাদা আলাদা পয়েন্ট করো, মানে পজ করে দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ম্যাডাম, আপনার অনুমতি পেলে আমি একটা ফোন নেব। একজন রয়েছে ফোনে। হ্যালো, কে আছো ফোনে? নমস্কার, আমি কলোনি গার্লস হাই স্কুল বলছি। কলোনি গার্লস হাই স্কুল, তুমি নিউ ব্যারাকপুর থেকে বলছো? হ্যাঁ। বেশ, তোমার নাম কি একটু আগে বলো। সুদীপা রায় বলছি। সুদীপা রায়, তুমি কি 11 এর স্টুডেন্ট? হ্যাঁ স্যার। ওকে বলো সুদীপা, কি কোয়েশ্চেন তোমার? আমার প্রশ্ন হচ্ছে, একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন, এই বিষয়টি যদি আমি একটু বুঝিয়ে দিতেন। একটি আরেকবার বলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন। একটি শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের আচ্ছা, শাস্ত্র হিসাবে আছে, একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞান। বেশ, হ্যাঁ, বিবর্তন মানে কি? ক্রমশ যে বললাম আমরা, উদ্ভব হয়েছে আজ থেকে 2000 বছরেরও বেশি আগে। তাহলে আমরা এই 2000 বছরেরও বেশি পরে বসে আছি। তার মানে কি, এই যে পরিবর্তনের মধ্য দিয়ে যে একদম গ্রিস থেকে কি করে প্রাচীন যুগ থেকে মধ্যযুগকে পিছনে রেখে তারপরে আধুনিক যুগে আমরা পৌঁছলাম, এই যে ক্রমশ যে আলোচনাটা আমরা অল্প করে, যেহেতু টাইম আমাদের শর্ট, আমরা অল্প করে এই আলোচনাটাকে করলাম। এই যে পুরনো থেকে কি করে আধুনিকে পৌঁছালাম, এটাকেই বলা হয় বিবর্তন। মানে পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছানো, এটাকেই বলা হয় বিবর্তনমূলক আলোচনা। বুঝতে পেরেছো তুমি? আশা করি বুঝতে পেরেছে। সুদীপা, তুমি কি লাইনে আছো? আচ্ছা, বেশ। সুদীপার মানে আপনারই মনে হয় স্কুলের ছাত্রী আর কি। হ্যাঁ, এখন তো দেখা হচ্ছে না, সেইভাবে ইন্ট্রোডাকশন হয়নি আর কি। দেখা হলে নিশ্চিতভাবে আরও ম্যাডামের থেকে ডিটেল তোমরা পাবে। আচ্ছা, আমরা যেখানে আলোচনায় ছিলাম, একটা ছোট্ট কথা বলি এই প্রসঙ্গে, এই বিবর্তন প্রসঙ্গে। আমি কালকে একটা রাত্রে প্রোগ্রাম করছিলাম, সেখানে
একটি বিশেষ মামলার রায় বেরিয়েছে। এবার দেখো, আইনটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম, মানে আজকে থেকে 100 বছর আগে আইন যা ছিল সেটা কিন্তু আজকে নেই। মানে আইনের কিন্তু সময় সময় পরিবর্তন হয়েছে, তার রুলস ইম্পোজ হয়েছে, কোনোটা অল্টারেশন হয়েছে, কোনোটা অ্যাডিশন হয়েছে, কোনোটা বাদ গেছে, জুড়েছে, ইত্যাদি ইত্যাদি হয়েছে। কিন্তু মাথায় রাখবে, আইন যেরকমই পরিবর্তন হোক, ন্যায় কিন্তু বদলায়নি। আইনের পরিবর্তন হয়েছে, বাট যখন যে আইনই আসুক না কেন সেটা সাধারণ মানুষকে ন্যায় দেওয়ারই চেষ্টা করেছে, কোনো আইন অন্যায়ের পক্ষে সমর্থন করেনি। ঠিক ম্যাডাম যেটা বলছেন, রাষ্ট্র ব্যবস্থার ডেফিনেটলি পরিবর্তন হয়েছে, কারণ আজকে যেরকম রয়েছে, আজ থেকে 1000 বছর পরে যদি আজকেরই রাষ্ট্র ব্যবস্থা থাকে তাহলে কিন্তু সেটা চলবে না, তাকে মিউটেড হতে হবে, তাকে আপগ্রেডেড হতে হবে, সবসময়। সেই অনুযায়ী চেঞ্জ হয়েছে। কিন্তু বিষয়টা যেটা রয়েছে তার একটা বিবর্তনের যে ধারা, সেটাকে তোমাদেরকে ফলো করতে হবে, স্টাডি করতে হবে। আচ্ছা, আমরা পরের কোয়েশ্চেনে চলে আসি, একটু দেখে নিই। আচ্ছা, কেউ কি আছো ফোনে? বেশ, তোমরা ফোন করতে থাকো, উত্তর দেবো। কোয়েশ্চেনে দেখো 4 নম্বর, রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতির মধ্যে পার্থক্য কি? রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনীতি। হ্যাঁ, এটা আমি একটু সংক্ষেপে বলি, যদিও তোমাদের পরে এটা ডিটেলস পড়ে নেবে, কেননা অনেক বড় প্রশ্ন এটা আসতে পারে। দেখো, আমি বললাম কিছুক্ষণ আগে, রাজনীতি থেকে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নামটা এসছে। কেননা আগে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নামটা ছিল না, তখন তার টাইটেল ছিল হচ্ছে রাজনীতি। তখন কিন্তু যে আলোচ্য বিষয়, ধরো তখন তো পলিস ছিল, তাহলে পলিসের যে নাগরিকদের জীবন, তাদের যে গোষ্ঠীগত আচরণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করত। এখনও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। তখন ধরো বাণিজ্য করতে যেত, তখন তার মানুষ এইভাবে রিলেশন তৈরি হতো না, একটা জায়গা থেকে হয়তো বাণিজ্য করতে যাচ্ছে, তাহলে এই বাণিজ্যিক সম্পর্ক, সেটা নিয়েও কিন্তু পলিটিক্সে আলোচনাটা হতো। তাহলে সেই দিক থেকে যদি আমরা দেখি, তাহলে দুটোর মধ্যে কিন্তু কোনো রকম আমরা পার্থক্য করতে পারছি না। তখনও যে বিষয় নিয়ে আলোচনা হতো নাগরিকদের জীবন, এখনও তাই নাগরিকদের জীবন। কিন্তু বাস্তবে দেখো, আমরা রাজনীতি কথাটাকে কিন্তু একটু ব্যবহারিক দিকে প্রয়োগ করে থাকি। বলে না, ও খুব রাজনীতি করছে, ও খুব পলিটিক্স করছে, এই কথাটা কিন্তু আমরা খুব চলতি ভাষায় ইউজ করে থাকি, তাই না? চলতি ভাষায় করি। কিন্তু তোমরা যখন পড়বে দেখবে অনেক ডিফারেন্স আছে। তো আধুনিক অর্থে যদি আমরা ব্যবহার করি, সেদিক থেকে কিন্তু একটু পার্থক্য আমরা দেখতেই পাই। সেটা হচ্ছে, রাজনীতি প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করে, আর রাষ্ট্রবিজ্ঞান কি পুরো তত্ত্বটা নিয়ে আলোচনা করছে, তাত্ত্বিক আলোচনা রাষ্ট্র সংক্রান্ত। আর রাষ্ট্র সংক্রান্ত প্রশাসনিক আলোচনা কোনটা? রাজনীতি। বুঝতে পারলে? তাহলে একটা হচ্ছে তাত্ত্বিক আলোচনা, একটা হচ্ছে প্রশাসনিক আলোচনা। এটা একটা পার্থক্য আমরা দেখতেই পাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা দেখো, রাষ্ট্রবিজ্ঞান সমগ্র বিশ্বব্যাপী কিন্তু একই ধরনের কিন্তু বিষয়। সেটা ধরো আমেরিকার রাষ্ট্রবিজ্ঞান যা, ভারতেও তাই, চীনেও তাই, কেন জাপানেও তাই, রাশিয়াতেও তাই, ব্রিটেনেও তাই, সব জায়গাতে এক। কেন আমরা যখন পড়ব বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কথা, এরা মিলেমিশেই রয়েছেন। কিন্তু রাজনীতিটা কিন্তু সমস্ত দেশে এক রকমের নয়, এক একটা দেশে এক এক ধরনের। ধরো আমেরিকায় যে ধরনের রাজনীতি, আমাদের দেশের রাজনীতি কিন্তু এক নয়। গ্রেট ব্রিটেনের রাজনীতি যেরকম, আমাদের রাজনীতি তা নয়। চীনের রাজনীতি যেরকম, ফ্রান্সের রাজনীতি, রাশিয়ার রাজনীতি সব কিন্তু এক রকমের নয়। তার মানে রাজনীতিটা কিন্তু দেশব্যাপী ভিন্ন ধরনের, এক একটা এক এক ধরনের। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সমস্ত বিশ্বব্যাপী একই প্রকৃতির। বুঝতে পারলে? থার্ড যে বিষয়টা, রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু একটা বিশাল বিষয়, তার একটা পার্ট কিন্তু, বর্তমানে যেটা বলছি, পার্ট কিন্তু রাজনীতি। রাজনীতি কিন্তু তার ব্যবহারিক দিক, আর ওটা বললাম কি তাত্ত্বিক দিক। সেই জন্য দুটোর মধ্যে রাষ্ট্রবিজ্ঞান যদি এত বড় হয়, রাজনীতি হচ্ছে এতটুকু। মানে বর্তমানে যে বিষয়টা নিয়ে আমরা রাজনীতিকে বলি। বুঝতে পারলে? তাহলে এই রকম পার্থক্য কিন্তু আমরা দুটো বিষয়ের মধ্যে দেখতে পাই। বেশ ম্যাডাম, একটা ফোন নেব। হ্যাঁ। কে রয়েছে ফোনে? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলো তুমি কে বলছো? রঞ্জনা সাউ। রঞ্জনা সাউ। সুরঞ্জনা? রঞ্জনা। রঞ্জনা কোথা থেকে বলছো? পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর। তোমার স্কুলের নাম?
সেলমাবাদ সরোজিনী বিদ্যানিকেতন। বেশ, বলো কি প্রশ্ন তোমার? আমাদের যে 6টি মুখ রয়েছে সেগুলো কি? সরি, বুঝলাম না, আরেকবার বলো প্লিজ। আমাদের যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি কি? তুমি একটা কাজ করবে, আমাদের 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 বলো, আরেকবার বলো, একটু একটু মুখের থেকে না ফোনটা একটু সরিয়ে নিয়ে বলো, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো, একদম টেনশন করো না, আস্তে আস্তে বলো, বলো কি বলছো? আমাদের মৌলিক অধিকারগুলি কি কি? আচ্ছা, আমাদের মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো কি কি? ওকে, থ্যাংক ইউ, তুমি শুনতে থাকো, ম্যাডাম বলবার চেষ্টা করছেন। হ্যাঁ রঞ্জনা, ধন্যবাদ ফোন করবার জন্য। হ্যাঁ, আমি জানাই তুমি যখন জানতে চেয়েছো আমাদের যখন তোমার স্বাধীনতাটা আমাদের গৃহীত হলো 1949-এর 26শে নভেম্বর আর কার্যকরী 26শে জানুয়ারি 1950, তখন কিন্তু আমাদের 7টা মৌলিক অধিকার ছিল। আমাদের সংবিধানের 3য় অধ্যায়ে কিন্তু মৌলিক অধিকারগুলো রয়েছে। মেনলি 12 থেকে 35 নম্বর ধারায় এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তখন 7টা মৌলিক অধিকার কী কী ছিল? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকার আর সম্পত্তির অধিকার। এই 7টা অধিকার ছিল। কিন্তু 1978 সালে তোমার সংশোধনের মাধ্যমে আমাদের সম্পত্তির অধিকারটা বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাওয়ার ফলে এখন আমাদের রয়েছে 6টা মৌলিক অধিকার। তাহলে আমরা সাম্যের অধিকার পাচ্ছি, স্বাধীনতার অধিকার পাচ্ছি, শোষণের বিরুদ্ধে অধিকার পাচ্ছি, শিক্ষা সংস্কৃতি বিষয়ক অধিকার পাচ্ছি, ধর্মীয় স্বাধীনতার অধিকার পাচ্ছি আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই 6টি মৌলিক অধিকার এখন আমরা পাচ্ছি। ঠিক আছে? বেশ, তুমি লিখে নিও, এখন যদি না টুকে নিতে পারো পরবর্তীকালে আমি বারবার সবাইকে বলছি এগুলো পয়েন্ট করে লিখে নাও। এসো আমরা চলে আসি 5 নম্বর প্রশ্নে। দেখে নি, দেখো, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা আলোচনা ক্ষেত্র, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বা আলোচনা ক্ষেত্র নিয়ে আলোচনা করতে হবে। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, এই প্রশ্নটা যেমন তোমাদের বড় প্রশ্নে খুব ইম্পর্টেন্ট, মানে বিশেষ করে তোমরা যখন পরীক্ষা দেবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাটাও খুব ইম্পর্টেন্ট, আলোচনা ক্ষেত্রটাও খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞার মধ্য দিয়েই কিন্তু আমরা আলোচনা ক্ষেত্র সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছি যে কী নিয়ে আলোচনা করতে পারি, কেন ওই সংজ্ঞাগুলোকে ভিত্তি করেই তো আমরা আলোচনাটা করব। ঠিক সেই রকমই এটাও তোমরা কি করবে, কয়েকটা অংশে ভাগ করে নেবে। একটা ধরো সাবেকি বা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনা ক্ষেত্র বললে, তারপরে হচ্ছে একটা আধুনিক আলোচনা ক্ষেত্র করলে, বুঝতে পেরেছি? এইভাবে করবে। মার্ক্সীয় আলোচনা করলে, অতি সাম্প্রতিক আলোচনা করলে, অতি সাম্প্রতিক বিষয়, কেন এখন কিন্তু বিশাল বিষয় কিন্তু এর আলোচনার অন্তর্ভুক্ত হয়েছে, আমি বললেই বুঝতে পারবে। যেমন তোমাদের তখন আমি যে রাষ্ট্রবিজ্ঞানীদের নাম বললাম সেগুলোই আমি বলবো, যে রাষ্ট্রকেন্দ্রিক যারা আলোচনা করছেন, ধরো গার্নার, গেটেল, ব্লুমসলি, গিলক্রিস্ট, এরা সবাই, রবসন, সবাই কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাই করছেন। এবং তার সাথে কিন্তু শুধু যে রাষ্ট্র তা নয়, রাষ্ট্রের সরকার, তারপরে হচ্ছে তোমার সরকারের সাথে অন্য দেশের সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কগুলো মানে আন্তর্জাতিক সম্পর্ক, তারপরে রাষ্ট্রের আইন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। যেমন গার্নারের একটা বিখ্যাত উক্তি রয়েছে, এটা কিন্তু সবাই লিখবে। যেমন গার্নার বলেছিলেন, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। তার মানে কি, রাষ্ট্রবিজ্ঞানের শুরু এবং সমাপ্তি হলো রাষ্ট্রকে নিয়ে। তার মানে রাষ্ট্রকে বাদ দিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা হতে পারে না। বুঝতে পারলে? এবং এরা সবাই কিন্তু অ্যারিস্টটলকে সমর্থন করেছেন। অ্যারিস্টটল কিন্তু বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানকে মাস্টার সায়েন্স, মানে একটা বিজ্ঞান সূচক যে বিশাল আলোচনা সেটা কিন্তু করে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, মানে উনিও কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাই করেছিলেন। আচ্ছা, এদের মধ্যে আবার কেউ কেউ বলছেন সরকারকে নিয়ে আলোচনা করছেন, যেমন সিলি এরা বলছেন। আবার গিলক্রিস্ট এরাও কি জানে, এরা বলছেন কি রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কাজ। আবার যেমন রবসন বলেন, শুধু কি আছে তা নয়, কি হওয়া উচিত বা কি করা উচিত, উচিত অনুচিত, এই বিষয় নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান
আলোচনা করে। এগুলো সবই তোমরা রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার মধ্যেই লিখবে। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক, যেমন একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্ক, যে আন্তর্জাতিক সম্পর্ক এখন একটা আলাদা পৃথক শাস্ত্র হিসেবে গুরুত্ব পাচ্ছে ঠিকই, কিন্তু একটা টাইম ছিল যে সবাই এক, এবং তখনও তো একটা দেশের সাথে একটা দেশের রিলেশন তৈরি হতো, সেটা তো শুধু এখন নয়, অনেক আগে থেকেই হতো। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে কি রাষ্ট্রবিজ্ঞান। এটা হচ্ছে সাবেকি সংজ্ঞা বা সাবেকি আলোচনা। আধুনিকরা কি বলছেন? তারা বলছেন যে শুধু রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে না। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রটা বিশেষ করে রাষ্ট্র ছেড়ে রাষ্ট্রের অন্তর্ভুক্ত ব্যক্তিদের নিয়ে। ধরো ব্যক্তির আচার আচরণ, মানে কি আমাদের ব্যক্তি বলতে কি নিশ্চয়ই তোমার আমার আচরণ নিয়ে তো করবেই, আমরা সাধারণ নাগরিক। তার সাথে কি যারা রাজনৈতিক ক্ষমতায় আছেন, যারা আমার দেশকে চালাচ্ছেন, যেমন তোমরা পড়বে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের ভূমিকাগুলো পড়বে। এরা কি কাজ করে, এরা কতদিনের জন্য ক্ষমতায় আসে। তাহলে এই বিষয় আশয়গুলো নিয়ে আলোচনা করবে কে? রাষ্ট্রবিজ্ঞান। মানে আচরণ, মানুষের আচার আচরণ। তারপরে হচ্ছে কার কতটা ক্ষমতা নিয়ে আলোচনা করছে। যেমন লাসওয়েল বলছে সমাজের প্রভাব ও প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে আলোচনা করে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। এবং ওনার মতন অ্যালেন বল, উনি বলছেন বিরোধ, সংকট, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আবার মার্ক্সীয়রা কি বলছেন? ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাদের বলেছি সংজ্ঞা বলতে গিয়ে, যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে, তিনি বলেন সময় সমাজে দুটো শ্রেণী থাকে, দুটো শ্রেণীর মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কীভাবে হচ্ছে এই বিষয় নিয়ে আলোচনা করে। শুধু তা নয়, মার্ক্স যেমন তার বিখ্যাত একটা তত্ত্ব আছে হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজম বা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, তার এই তত্ত্বের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে আদিম সাম্যবাদী সমাজ থেকে বর্তমানে পুঁজিবাদী সমাজ বা কোথাও কোথাও সমাজতন্ত্র এসেছিল, সমাজতন্ত্রকে অতিক্রম করে কিভাবে আমরা সাম্যবাদে পৌঁছতে পারি। এই যে বিষয়টা তিনি আলোচনা করেছেন, এই বিষয় নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে। এবং একটা শ্রেণী, সবসময় দুটো শ্রেণী থাকছে, একটা শোষক, একটা শোষিত। যেমন একটা আমি উদাহরণ দিয়ে বলে দিই, যেমন দাস সমাজের দুটো শ্রেণী, একটা হচ্ছে দাসপ্রভু আর একটা হচ্ছে দাস। এবার দুটোর স্বার্থ কি ভিন্নমুখী। তাহলে দুটোর মধ্যে একটা টাইম কি, ধরো দাসদের নানাভাবে দাসপ্রভুরা বঞ্চিত করছে, কিন্তু বঞ্চিত হতে হতে একদিন তো মানুষ ঘুরে দাঁড়ায়, তখন দুটোর মধ্যে কি ক্ল্যাশ হবে। তাহলে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা শুধু কিন্তু দাস সমাজেই নয়, সামন্ত সমাজে দুটো শ্রেণী, পুঁজিবাদী সমাজে দুটো শ্রেণী, ইভেন সমাজতন্ত্রেও দুটো শ্রেণী ছিল, কিন্তু দুটোই শোষিত। একটা হচ্ছে তোমার শ্রমিক, একটা কৃষক, এদের মধ্যেও একটা কিছু সামান্য দ্বন্দ্ব। এই যে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, এটা মার্ক্স বলছেন। আবার আমরা 1948 সালে প্যারিসে একটা ইউনেস্কো সম্মেলন হয়েছিল। এই সম্মেলনে কয়েকটা বিষয়কে সিলেক্ট করা হয়েছিল যে এই বিষয়গুলো নিয়েই রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করবে। মানে ওই সম্মেলনে আমাদের বলে দেওয়া হয়েছিল সেগুলো কি: রাষ্ট্র সংক্রান্ত তত্ত্ব, রাষ্ট্রের প্রকৃতি কী, আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনমত, এরকম বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করবে। এগুলো আমাদের ওই সময় বলে দেওয়া হয়েছে। কিন্তু সম্প্রতি আধুনিককালের এর আলোচনা ক্ষেত্র কিন্তু ওই জায়গাটায় দাঁড়িয়ে নেই, যেহেতু গতিশীল, সেজন্য কিন্তু বিশাল একটা পরিবর্তন ঘটেছে। তোমরা পড়তে গিয়ে দেখবে, বা যারা আরও খুব বড় হচ্ছে, অনার্স পড়ছে, তারা কিন্তু অনেক বেশি পড়ছে। যেমন আগের বিষয়গুলো তো রয়েছে, কাউকে উপেক্ষা করে কিন্তু ওর আলোচনা ক্ষেত্র কিন্তু বেড়ে যায়নি, আগেরগুলোকে নিয়েই কিন্তু সঙ্গে ওর আলোচনা ক্ষেত্র আরও বেড়ে গেছে। যেমন এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ, গ্লোবালাইজেশন, বিশ্বায়ন, একটা দেশের সাথে আর একটা দেশের সম্পর্ক, একটা দেশের সাথে আর একটা দেশের তুলনামূলক আলোচনা। ধরো আমেরিকার আইন বিভাগের সাথে ভারতের আইন বিভাগের তুলনা, আমেরিকার আইন বিভাগের সাথে ব্রিটেনের আইন বিভাগের তুলনা, এরকম তুলনামূলক আলোচনা। বিশ্ব উষ্ণায়নও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের বিষয়সূচির
অন্তর্ভুক্ত। তাহলে পুরনো বিষয়গুলো তো আমরা পড়বই, তার সাথে সাথে এই বিষয়গুলোও কিন্তু ঢুকেছে। এছাড়া আমাদের ওই শাস্ত্রটা আলাদাভাবে পড়া হলেও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন ওটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানেরই একটি শাখা, একটি অংশ। তার মানে আমাদের রাজনৈতিক প্রশাসনের সাথে অরাজনৈতিক প্রশাসক এগুলো সম্পর্কেও কিন্তু আমাদের ডিটেলস পড়তে হয়। ধরো আমাদের এই যে সচিবালয়, ক্যাবিনেট সচিব, এই সমস্ত বিষয়গুলোও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত বিষয়। তাহলে দেখো আমরা আলোচ্য সূচি হিসেবে বিশাল দেখছি, একটা রাষ্ট্র সংক্রান্ত আলোচনা তো রয়েছেই, মানুষের রাষ্ট্রের অন্তর্ভুক্ত ব্যক্তিদের আলাপ মানে আচার আচরণ, তারপরে হচ্ছে একটা দেশের সাথে আর একটা দেশের তুলনামূলক আলোচনা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, বিশ্বায়ন, এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে এবং ম্যাডাম, একটা ক্রমশ। ফোন নিয়ে নেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, কে রয়েছেন ফোনে? কে রয়েছে? হ্যালো, আমি কৃষ্ণনগর থেকে বলছি। নাম বলো। গোবিন্দ রায়। তুমি কি ছাত্র? হ্যাঁ স্যার। গোবিন্দ, তুমি কোন ক্লাসে পড়ছো? স্যার হ্যাঁ স্যার, 11 একাদশ শ্রেণী। 11? হ্যাঁ। বেশ, বলো কি প্রশ্ন তোমার? রাষ্ট্র কি এবং রাষ্ট্র বলতে কি বলে? বুঝতে পারছি না তোমার কথা। রাষ্ট্র কাকে বলে? রাষ্ট্র বলতে কি? রাষ্ট্র বৈশিষ্ট্য কি, রাষ্ট্র কি? রাষ্ট্র কি? আপনি কোশ্চেন বুঝতে পেরেছেন? তাহলেই হবে। বেশ 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 বেশ, শুনতে থাকো। আচ্ছা, রাষ্ট্র হচ্ছে কি বলতো, একটি রাজনৈতিক সংগঠন। এবং এর বললাম আমি কিছুক্ষণ আগে, যদিও আমি বলেছি, তুমি খেয়াল করলে বুঝতে পারবে, আমি বলেছিলাম যে রাষ্ট্রের বৈশিষ্ট্যের মধ্যে মেনলি যে উপাদানগুলো ওগুলোকেই বৈশিষ্ট্য হিসেবে দেখা হয়। মেন 4টে জিনিস থাকতেই হবে তার, সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমিকতা। এছাড়াও রয়েছে অন্য রাষ্ট্রের স্বীকৃতি, জাতীয়তাবাদী চিন্তাধারা, এগুলো থাকবে, কিন্তু এই 4টে হচ্ছে মেন। এই 4টে যে সংগঠনের রয়েছে, যে রাজনৈতিক সংগঠনের, তাকেই কিন্তু আমি রাষ্ট্র বলবো। বুঝেছি? এটা নিয়ে যদিও রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা বিশাল ডিবেট রয়েছে, তাও কিন্তু আমরা মেনলি এই 4টে বৈশিষ্ট্য যার রয়েছে সেই সংগঠনকেই কিন্তু আমরা রাষ্ট্র বলবো। ঠিক আছে? বেশ, আমরা কি পরের কোয়েশ্চেনে চলে হ্যাঁ, আসতে হ্যাঁ, পারি? হ্যাঁ। শেষ প্রশ্ন আজকের জন্য, দেখে নাও টিভি স্ক্রিনে, একদম শেষ প্রশ্ন, 6 নম্বর। রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য? দেখো, একদম শেষ প্রশ্ন, লিখে নাও। ম্যাডাম কি বলবেন? হ্যাঁ, দেখো, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞানে যে কথাটা এসছে, তোমরা হয়তো বলবে এই কোশ্চেনটা যেমন এবছর পরীক্ষাতে এসেও গিয়েছিল, 2020 11-এর অ্যানুয়াল পরীক্ষায় কোশ্চেনটা এসছে, তার মানে কতটা ইম্পর্টেন্ট ও। তার মানে এই যে বিজ্ঞান কথাটাকে এর সাথে জোড়া দিয়ে দিয়েছে। বিজ্ঞান মানে কি? একটা সাম্প্রতিক, একটা গতিশীল শাস্ত্র, এবং যে সম্পর্কে একটা গবেষণালব্ধ আলোচনা হয়। তার মানে কি রাষ্ট্রবিজ্ঞান কি তাই? এটা নিয়ে কিন্তু বিশাল বিতর্ক। কেউ কেউ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছেন, যেমন বললাম কিছুক্ষণ আগে, অ্যারিস্টটল বলেছেন মাস্টার সায়েন্স, এবং রাষ্ট্রবিজ্ঞানকে তিনি একটা শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছেন, এবং তাকে সমর্থন করেছেন কিন্তু অনেকেই। বোঁদা করেছেন, পোলক করেছেন, ব্রাইস করেছেন, এরা কিন্তু ওকে সমর্থন করেছেন। এরা বলতে চাইছেন যে হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান, কেননা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বিজ্ঞানের মতোই কিন্তু গতিশীল প্লাস গতানুগতিক। তার মানে সময়ের সাথে এ তাল রেখে নিজের আলোচ্য সূচির পরিবর্তন ঘটায়, যেটা বিজ্ঞানও করে থাকে। সেই জন্য কিন্তু একে আমরা বিজ্ঞান বলতে পারি। তারপরে বিজ্ঞানে যেমন সংখ্যা তত্ত্ব, সংখ্যায়ন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়, রাষ্ট্রবিজ্ঞানেও করা হয়। তাহলে আমরা একে বিজ্ঞান বলতে পারছি, যদিও আমরা খুব সংক্ষেপেই বলছি এটাকে। কিন্তু আবার মেটল্যান্ড, কোঁত, বাকলে, এরা কিন্তু একে বিজ্ঞান বলতে একেবারেই নারাজ। যেমন মেটল্যান্ড তো বলেছিনি, ওনার খুব দুঃখ হয় যখন এই টাইটেলটা দেখেন, উনি পলিটিক্যাল সায়েন্স, এই টাইটেলটার জন্য ওনার খুবই দুঃখ হয়। বলছি যে রাষ্ট্রবিজ্ঞানকে কখনোই বিজ্ঞান বলা যায় না, কারণ উনি বিজ্ঞানের পুরোপুরি সায়েন্সকে যেমন ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া যায়, গবেষণাগারে, বলছে মানুষকে তো নিয়ে যাওয়া যায় না। উনি কিন্তু সেই দৃষ্টিতে দেখেছেন। কিন্তু বিষয়টা যে যারা বিজ্ঞান বলেছেন তারা কিন্তু অন্য দৃষ্টিতে বলেছেন, তারা কিন্তু বলেছেন বিজ্ঞানের মতো এও যুগোপযোগী, সেই জন্য আমি একে বিজ্ঞান বলতে পারি। কিন্তু উনি বলছেন যে, ওনারা বলছেন যে একে তো গবেষণাগারে নিয়ে যাওয়া যাবে না, মানুষকে, মূল আলোচ্য বিষয় তো মানুষ, তাহলে সেই জন্য আমি একে বিজ্ঞান বলতে কখনোই পারবো না।
বিজ্ঞানের নয় এর গবেষণা করা যায় না অনেক কিছু, একে অনেক বেশি আধুনিক করে তোলা যায় না। সেজন্য তারপরে কি, যেমন বিজ্ঞানের একটা থিওরি আছে, এটা ঠিক যে বিজ্ঞানের থিওরি কিন্তু এক এক জায়গায় এক একজনের কাছে এক এক রকম নয়, সবার কাছেই কিন্তু তত্ত্বটা একই রকম, এক একটা সূত্র সবার কাছেই এক। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পড়তে গিয়ে আমরা এখনই দেখলাম কতগুলো রাষ্ট্রবিজ্ঞানীর নাম পড়লাম, এবং এক একজন কিন্তু এক একটা কথা বলছেন, তাদের মধ্যেও কিন্তু ডিবেট রয়েছে। এই জন্য কিন্তু একে বিজ্ঞান বলা যায় না। যদিও ব্রাইস আমাদের এই বিতর্কের মধ্যে কিছুটা একটা সমঝোতা আনা চেষ্টা করেছেন, উনি বলছেন একে পুরো বিজ্ঞান বলার আমার দরকার নেই, একে আমি কি বলতে পারি, প্রগ্রেসিভ সায়েন্স বা প্রগতিশীল বিজ্ঞান, এই কথাটা তিনি ইউজ করেছেন এই বিতর্ককে মীমাংসা করবার জন্য। বুঝতে পারলে, মোটামুটি আমরা এইভাবেই এটাকে আলোচনা করলাম সংক্ষেপে। বেশ, আজকের হাতে মাত্র মিনিট 2-1 সময় আছে। আমি চাইবো যে আপনি একটু সাজেশন দিন যে আর কোন কোন চ্যাপ্টার কিভাবে করলে ওদের ভালো, কারণ সময়টা খুবই কম। হ্যাঁ, যেমন দেখো রাষ্ট্রটাকে খুব ভালো করে পড়বে, ওখান থেকে তোমাদের বড় প্রশ্ন দেবেই, এবং আমি চাইবো তোমরা এটাকে চার্ট করে পড়ো। চার্ট করে পড়লে কি হবে, তোমার মনে রাখতে সুবিধা হবে। তারপরে তোমরা যখন, ওই যে বলেই দিলাম আমি প্রথমেই 3rd চ্যাপ্টার 4th চ্যাপ্টার শর্ট প্রশ্নের জন্য শিডিউল, কিন্তু ওই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু ব্রড প্রশ্ন ফাট করে চলে আসে। তার মানে আমার কিন্তু একটু ব্রডের জন্য যখন শর্টগুলো লিখবে, হয়তো দুটো বৈশিষ্ট্য লিখতে দিয়েছে, না লিখে তুমি ওখানে 5টা পড়লে, তাহলে কি তোমার একটু ব্রডের জন্য তুমি তৈরি হয়ে গেলে। বুঝতে পারলে, এইভাবে পড়বে। মৌলিক অধিকারগুলো যখন লিখবে, পড়বে 6টা, ওইভাবে নাম মনে রেখে তুমি কি করলে, একটা সাম্যের অধিকার লিখলে যে 14 থেকে 18 নম্বর ধারায়, এইভাবে লিখে নিলে প্রত্যেকটা ধারাকে। স্বাধীনতার অধিকার 19 থেকে 22, এরকম করে করে চার্ট করে করে লিখে নিলে, আর ধারাগুলোকে লিখলে, মেইন কথাগুলোকে পুরো লিস্ট করে করে লিখে নিলে, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। জাতীয় দল, আঞ্চলিক দল, জাতীয় দলের যে মেন, ধরো আমাদের বিজেপি, জাতীয় কংগ্রেস, সিপিআইএম, এআইটিসি, এগুলো সব হচ্ছে জাতীয় দল, এইগুলোকে একটা লিস্ট করে নিলে, আঞ্চলিক দলের লিস্ট করলে। নাগরিকতা কিভাবে লাভ করবে, দুটো উপায়, একটা স্বাভাবিক উপায়, একটা কৃত্রিম, সব চার্ট করে করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের মনে রাখতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আর বারবার বলছি, যে চ্যাপ্টারে যেগুলো রয়েছে শর্ট প্রশ্ন, শর্টের সাথে সাথে কিন্তু তোমরা তৈরি হয়ে যাবে ব্রটের মতো করেও, অল্প করে পড়ে যেও, কিন্তু শূন্য না পাও। বুঝতে পারলে? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমরা এখানেই শেষ করব। সোমা ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ছাত্রছাত্রীদের সঙ্গে থাকবার জন্য। আমরা আশা করব আবারও পরবর্তী সময় রাষ্ট্রবিজ্ঞানের ক্লাসে আমরা ম্যাডামকে পাবো। তবে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য শুধুমাত্র সিটিভিএনেই তোমাদের নজর থাকবে। নমস্কার ম্যাডামকে, নমস্কার সবাইকে।